হ্যালো, কথা শোনা যায়? কথা শোনা যায়? জি ভাইয়া। ওকে। আচ্ছা, একটু লেকচার শিটের স্ট্রাকচারটা বুঝুন। আহ আজকে লেকচার 28 হয়ে যাবে। লেকচার শিটের স্ট্রাকচারে কি কি আছে একদম শুরুতে? এটা কিন্তু একটা বিশাল 96 পৃষ্ঠা লেকচার শিট, বিশাল লেকচার শিট। একদম শুরুতে আছে হচ্ছে আমাদের স্পিড রিডিং এর জিনিসপাতি, স্পিড রিডিং অ্যান্ড রিডিং কম্প্রিহেনশনের কম্পোনেন্ট। যে জিনিসটা আমরা লেকচার 12-এ করাইছি, আমি আবারও বলছি, আজকের ক্লাস যারা লেকচার 12 করেন নাই, আগে লেকচার 12 করেন, ক্লাস থেকে যান, লেকচার 12 করেন, দেন এটার রেকর্ড দেখে নিবেন। লেকচার 12-এর এই স্পিড রিডিং এর সাথে আপনি ইউজ টু না হইলে আজকে কিন্তু পারবেন না বা বুঝবেন না। সো প্রথমে আছে আমাদের স্পিড রিডিং এর জিনিস। এইখানটাতে কয় পৃষ্ঠা? এই যে এই পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে আমাদের স্পিড রিডিং এর জিনিস। স্পিড রিডিং এবং ওই যে বলছিলাম স্ক্যানিং, স্কিমিং, এগুলো আমরা করেছি কিসে? এগুলো আমরা করেছি হচ্ছে লেকচার 12-এ। আপনাদের এর আগের আর কোনো লেকচার শিট রিডিং কম্প্রিহেনশন লাগবে না, এখানে আমি পুরাটা একসাথে কম্পাইল করে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর লেকচার 12 করার পর যে প্র্যাকটিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় বুঝেন। এই এক্সারসাইজটা কিন্তু আজকের ক্লাসের পরের এক্সারসাইজ না, এটা হচ্ছে লেকচার 12 এর জন্য যে এক্সারসাইজ শিটটা আমি দিয়েছিলাম সেটা। লেকচার 12 এর জন্য যে এক্সারসাইজটা করতে হবে এটা হচ্ছে সেটা। So, এখানে কি আছে? এখানে আপনি স্কিমিং, স্ক্যানিং, স্পিড রিডিং এগুলো প্র্যাকটিস করবেন, আর কিছু না। এখানে দেখেন কোনো কোশ্চেন নেই, এখানে প্যাসেজ আছে, কোনো কোশ্চেন নেই। তাহলে এই যে যেই এক্সারসাইজ আপনি দেখতেছেন, এই এক্সারসাইজ এই পর্যন্ত। ফরম্যাটিংটা হয়নি। আচ্ছা, এই পর্যন্ত যে এক্সারসাইজ আপনি দেখলেন, এই এক্সারসাইজটা আমি কি বললাম? এই এক্সারসাইজটা হচ্ছে লেকচার 12 এর সাথে কানেক্টেড এক্সারসাইজ। ওকে, আজকের লেকচার এখান থেকে শুরু। আজকের লেকচার এখান থেকে শুরু। সো দেখেন, এখানে হচ্ছে এরপর টাইপ অফ, প্রত্যেকটা টাইপের কোশ্চেন ব্যাখ্যা করা। আমি হচ্ছে লেকচার এখনো শুরু করি নাই, আগে একটু লেকচার শিটের স্ট্রাকচারটা বোঝেন, বিশাল বড় লেকচার শিট কিন্তু। এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার দেওয়া, সরি, এই যে প্রত্যেকটা ধরেন এটা এক ধরনের কোশ্চেন, মেইন আইডিয়া কোশ্চেন। সো এখানে মেইন আইডিয়া কোশ্চেন নিয়ে বলা হয়েছে, বলার পরে একটা রিডিং কম্প্রিহেনশন দেওয়া, তারপরে মেইন আইডিয়া কোশ্চেনের প্র্যাকটিস প্রবলেম দেওয়া, রিডিং কম্প্রিহেনশন দেওয়া, একটা করে মেইন আইডিয়া কোশ্চেনের সলভ দেওয়া, এগুলো আমি করাবো। এরপর মেইন আইডিয়া কোশ্চেন রিলেটেড এক্সারসাইজ দেওয়া আছে নিচে। এই যে মেইন আইডিয়া কোশ্চেন রিলেটেড, একদম মেইন আইডিয়া কোশ্চেন পড়ছেন, এবার দেখেন মেইন আইডিয়া কোশ্চেন রিলেটেড এক্সারসাইজ। আচ্ছা, আমি আপনাদের ফরম্যাট করে, এটা আপনাদের প্রিন্ট করার দরকার নেই, এটা ফরম্যাটিংটা হয় না, আমি ফরম্যাট করে আরেকটা পিডিএফ দিব আপনাদের। মানে মন চাইলে এটা করতেও পারেন, যদি ডাউনলোড করে থাকেন বা করে ফেলেন, অন্য কোনো চেঞ্জ আসবে না, বাট ফরম্যাটিংটা হয় না। এরপরে ধরেন এই যে রেফারেন্স কোশ্চেন, সো রেফারেন্স কোশ্চেনে গেলেন, রেফারেন্স কোশ্চেন নিয়ে কথাবার্তা বলা আছে, কিছু ক্লাস ওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্ক শেষ করবেন, এবার প্র্যাকটিস। সো প্র্যাকটিসে এরকম একটা করে প্যাসেজ দেওয়া, একটা করে প্যাসেজের পর শুধুমাত্র রেফারেন্স কোশ্চেন দেওয়া। আবার ডেফিনিশন কোশ্চেনে গেলেন, প্রথমে কিছু ক্লাস ওয়ার্ক দেওয়া, ক্লাস ওয়ার্কের পর প্র্যাকটিস দেওয়া, প্র্যাকটিসে শুধুমাত্র ডেফিনিশন কোশ্চেন দেওয়া, এরকম প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে প্র্যাকটিস প্রবলেম ধরেন আপনি করবেন। এই যে এই পর্যন্ত হচ্ছে এই কাজ। হ্যাঁ, এরপর এটা যখন শেষ হবে, এরপর যে এক্সারসাইজ, এই যে এখান থেকে এক্সারসাইজ শুরু। So, এই হচ্ছে সব এক্সারসাইজ, বাকি যা দেখতেছেন সব, এটা হচ্ছে আজকের লেকচার শিটের পরের এক্সারসাইজ। অর্থাৎ আজকের লেকচার শিট আপনি পড়ে ফেলছেন, আজকের লেকচার শিট পড়ার পরের এইগুলা হচ্ছে এক্সারসাইজ। এই লেকচার, এগুলো হচ্ছে লেকচার 28-এর পরের এক্সারসাইজ। এটা আপনি শেষ করবেন, এরপরে যে আপনার অন্য ম্যাটেরিয়ালস, এরপরে যে জিমেটের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ, আপনার তার আগে কাজ হচ্ছে এটা শেষ করা। এটাই কিন্তু রিডিং কম্প্রিহেনশন ওয়ার্কবুক, এর বাইরে আর কিছু নেই। শিটের স্ট্রাকচার বুঝছেন? শিটের স্ট্রাকচারটা কি বুঝছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি, শিটের স্ট্রাকচারটা কি বুঝছেন? জি ভাই, বুঝছি। Okay. তাহলে
আমরা চলে যাই আমাদের কোশ্চেন টাইপসে। সো মেইন আইডিয়া কোশ্চেন আমরা পরে আসবো, আমরা আগে একটু সহজগুলো দিয়ে শুরু করি। তো প্রথমত রিডিং কম্প্রিহেনশনে আমরা কি কি ধরনের কোশ্চেন পাই? রিডিং কম্প্রিহেনশনে আমরা কি কি ধরনের কোশ্চেন পাই এটা একটু বুঝতে হবে, আমরা মেইন আইডিয়া কোশ্চেনে পরে যাব। দেখেন, প্রথমত রিডিং কম্প্রিহেনশনের সবচেয়ে কমন কোশ্চেন মেইন আইডিয়া বা টাইটেল রিলেটেড কোশ্চেন। মেইন আইডিয়া বা টাইটেল রিলেটেড কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে কি হয়, আপনাকে কোনো একটা প্যাসেজের টাইটেল কি হবে এটা জানতে চায়, বা কোনো একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া কি সেটা জানতে চায়। এটাকে আমরা বলি মেইন আইডিয়া বা টাইটেল রিলেটেড কোশ্চেন। দ্বিতীয়ত রেফারেন্স কোশ্চেন বা ইনফরমেশন বেসড কোশ্চেন। রেফারেন্স বা ইনফরমেশন বেসড কোশ্চেন, দেখেন এই কোশ্চেন গুলা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। আপনার কাছে প্যাসেজে উল্লেখ করা আছে এমন কোন একটা ইনফরমেশন সম্পর্কে জানতে চান, তো আপনি কি করবেন, কোশ্চেনটা পড়বেন, দেন আপনি ওই পোর্শনটা যেখানে আছে প্যাসেজে সেখানে যাবেন, ডিরেক্ট ওই ইনফরমেশনটা দেওয়া থাকবে, আপনি সলভ করবেন। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যখন বলি রিডিং কম্প্রিহেনশন অবশ্যই অ্যান্সার করতে হবে, ছেড়ে আসা যাবে না, তখন আমরা রেফারেন্স কোশ্চেন এবং ডেফিনিশন কোশ্চেন এই দুইটা কোশ্চেনের কথা মাথায় রেখেই বলি। ডেফিনিশন কোশ্চেন কি, প্যাসেজের কোন একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলবে যে এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে। সো দিস ইজ, এটা আর একটা ইজি কোশ্চেন। দেখেন, আর কিছু পারেন আর না পারেন, সবসময় প্যাসেজের এই দুইটা কোশ্চেন অ্যান্সার করে আসা ট্রাই করবেন। এই দুইটা কোশ্চেনে কোনো মারপ্যাচ নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। রেফারেন্স কোশ্চেন, ডেফিনিশন কোশ্চেন, এর জন্য প্যাসেজ থেকে কোনো সিদ্ধান্তে আসা লাগে না, এখানে কোনো সাবজেক্টিভ ব্যাপার স্যাপার নেই, মাথা খাটানোর ব্যাপার স্যাপার নেই। ডিরেক্ট প্যাসেজে আছে, প্যাসেজের ওই জায়গাতে যাবেন, ইনফরমেশনটা খুঁজবেন, এনে বসে দিবেন, শেষ। সো এই কারণে সবসময় আমরা রিকমেন্ড করি যে রিডিং কম্প্রিহেনশন কখনো পুরোপুরি ছেড়ে আসতে হয় না। হ্যাঁ, একটা পার্শিয়াল একটা পোর্শন অ্যান্সার করে আসতে হয়, এটা নিজেদের জন্য সুবিধা, যদি না টাইম কনস্ট্রেন্ট না থাকে। চতুর্থত ইনফারেন্স কোশ্চেন, দিস ইজ দ্য ট্রিকিয়েস্ট কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেনে ধরেন এ দেওয়া আছে, এই এ পড়ে আপনি কি বুঝলেন এটা বুঝতে হবে, যে এ দিয়ে আমি কি ইনফার করছি। এ থেকে নিচের কোনটা বলা যায়, এ থেকে কি বি বলা যায়, সি বলা যায়, নাকি ডি বলা যায়। ধরেন আমি আচ্ছা, ওইখানে যে আমরা আর একটু ডিসকাস, আমরা যখন ইনফারেন্স কোশ্চেনে যাবো আরো ডিটেলসে বলবো এটা। সো এটা একটা ট্রিকি কোশ্চেন, এটাও একটা ট্রিকি কোশ্চেন। এই দুইটা ট্রিকি কোশ্চেন, বাট এই দুইটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। পঞ্চমত টোন অফ দ্য অথর। এটা কি কোনো একটা প্যারাতে লেখক কি বোঝাইছে, ওকে ক্রিটিসিজম করছে, ওকে প্রশংসা করছে, ওকে রিকমেন্ডেশন দিছে, এগুলা। সো দিস ইজ অ্যানাদার সিম্পল কোশ্চেন। আপনি যদি মোটা দাগে কোনো একটা প্যারাগ্রাফের মূল ভাব ধরতে পারেন তাহলেই পারা যায়, বাট এই কোশ্চেন খুব একটা আসে না। এই তিনটা কোশ্চেন হচ্ছে সবচেয়ে হাই ফ্রিকুয়েন্ট। এই তিনটা কোশ্চেন, প্রথম তিনটা কোশ্চেন, ডেফিনিশন কোশ্চেন, মেইন আইডিয়া কোশ্চেন, রেফারেন্স বেসড কোশ্চেন, এটা হচ্ছে সবচেয়ে হাই ফ্রিকুয়েন্ট। আচ্ছা, ইনফারেন্স কোশ্চেনও হাই ফ্রিকুয়েন্ট, টোন অফ দ্য অথর খুব একটা আসে না। এবং আর একটা জিনিস আছে, এটা বেশ ঝামেলার, এইটা হয়তো 10 বছরে একবার আসবে, বাট দিস এক্সিস্ট আর কি। এটাকে বলে বিটুইন দ্য লাইন বা বিটুইন দ্য প্যারাগ্রাফ কোশ্চেন। বিটুইন দ্য লাইন বা বিটুইন দ্য প্যারাগ্রাফ কোশ্চেন। বিটুইন দ্য লাইন বা বিটুইন দ্য প্যারাগ্রাফ কোশ্চেন কাকে বলে, সেটা হচ্ছে আপনার কাছে একটা প্যারার সাথে আর একটা প্যারার সম্পর্ক, বা একটা লাইনের সাথে আর একটা লাইনের সম্পর্ক জানতে চাবে। কোশ্চেনের টাইপ বুঝছেন? কোশ্চেনের টাইপ গুলা কি বুঝছেন? জি ভাই, বুঝছি। হ্যাঁ, আমরা এখন তাহলে যাব হচ্ছে, প্রথমে ফ্যাকচুয়াল কোশ্চেনে যাব, আমরা সহজগুলা দিয়ে শুরু করি। তো দেখেন, ফ্যাকচুয়াল কোশ্চেন আমরা কিভাবে চিনবো, জেনারেলি এগুলা লেখা থাকে, দ্য প্যাসেজ স্টেটস দ্যাট, প্যাসেজে কি বলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু বেসড অন দ্য প্যাসেজ, দ্য অথর মেনশন এক্স প্রাইমারিলি ইন অর্ডার টু। হ্যাঁ, ওই কোন একটা ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কি বোঝানো হচ্ছে, এই যে এগুলা জেনারেলি থাকে। আবারও বলতেছি, রেফারেন্স বেসড কোশ্চেন একেবারেই সিম্পল কোশ্চেন, আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট প্যাসেজে যাব, প্যাসেজে যে ওই ইনফরমেশনটা খুঁজবো, ইনফরমেশনটা খুঁজে এনে বসাই দিব। সো এই জায়গাটাতে যান, এখানে আসি, স্পিড রিডিং দেন। 1 মিনিট টাইম দিলাম, এই প্যাসেজটা পড়ো।
যদি লেকচার 12 করে থাকেন আপনি জানেন 1 মিনিটে কি স্টাইলে পড়তে হয় এটা। তো হ্যাঁ, 1 মিনিট টাইম দিলাম, এই যে এটাই মোটামুটি প্যাসেজটা পড়েন, পড়েন মানে চোখ বুলান। ফার্স্টে আমরা ডিসকাস করব যে এই আইসিটি ওরিয়েন্টেশন কে মার্কস দেখতেছে এখন? টপিকে বা কোন সাবজেক্টে ওরিয়েন্টেশন কে দেখতেছেন এখন? কত সময়। সো আমাদের কি হইলো? হ্যাঁ, আবার 1 মিনিট টাইম দিলাম, পড়েন, প্যাসেজটা পড়েন। 1 মিনিট টাইম এখন থেকে। পড়ছেন? এটা কি পড়ে শেষ করতে পারছেন কে কে? থার্ড প্যারা পর্যন্ত পড়ছি। থার্ড প্যারা এত টাইম তো পাওয়া যাবে না ভাই। এটা তো আপনি লাইন বাই লাইন পড়তেছেন। এই স্পিড রিডিং এর ক্লাস করেছেন এবং প্র্যাকটিস করেছেন এমন কে আছেন একটু বলেন, আমাদেরকে একটু বলেন এখানে কি বলা হচ্ছে এই প্যাসেজে। এই কেউ লেকচার 12 করেন না এখানকার? ভাই ক্লাস করছি কিন্তু প্র্যাকটিস করা হয়নি। ওকে, তো দেখেন আমি পড়ি। ভাইয়া এখানে গেরিলা থিয়েটার আর এই বাংলা দুই বলবেন ধরনের না, থিয়েটার নিয়ে কোনো আর্গুমেন্ট বাংলা হচ্ছে। টাংলা শুনবো না, বাংলা টাংলা শুনবো না। স্পিড রিডিং কেমনে পড়ছেন এটা বলেন, বাংলা শুনবো না। আপনাকে না গত বছর থেকে বলতেছি বাংলা করার অভ্যাস বাদ দেন, নাহলে পরীক্ষার হলে টাইমে তুলাই পারবেন না। ভাইয়া প্রথমে দেখা ছিল ইনভিজিবল থিয়েটার এন্ড গেরিলা থিয়েটার, টু ফর্মস অফ থিয়েটার দেওয়া আছে। টু এরপরে ফর্মস অফ বার্ড, থিয়েটার, তারপর এখানে এখানে কিওয়ার্ড কি, এটা দুইটা ফর্ম অফ থিয়েটার, তাহলে এটা জানলেন, এটা গেরিলা থিয়েটার হ্যাঁ নিয়ে টু কথা ফর্ম, বলেন, টু ফর্ম অফ থিয়েটার, হ্যাঁ। ওকে ফাইন। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে যে আহ, এরা ডিফারেন্ট, বোথ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্ট। ডিফারেন্ট। তারপরে এখন দেখেন বোথ এর ফর্ম পরের টুকু নিয়ে। আমি পড়বো না, একটু শুরু করি এখন, এখন এর পরের টুকু পড়বো না, কারণ এর পরের টুকুতে কি কি ডিফারেন্ট এটা বলবেন। তো আমার যদি লাগে আমি এখানে আসবো, আমি খালি বুঝলাম যে এই দুইটা ডিফারেন্ট, তাই তো? আমি পরের টুকু পড়বো না, এই পরের টুকু পড়তে গেলে টাইম নষ্ট হবে। আমি পরের টুকুতে যদি আমার আশা লাগে আমি আবার আসবো। ওকে ফাইন, এর পরের প্যারা। হ্যাঁ বল। আর্লি আর্লি 1970 দিয়ে শুরু হয়েছে, আর্লি যেটা নাইনটিন দিয়ে সেভেন্টি সব দিয়ে শুরু হয়ে তো আমার কোনো কাজ নাই। আমাকে আর এই পরের প্যারায় কি দেখবো? ক্লজ মার্কার দেখবো, কি বলতে চাচ্ছে এটা বুঝতে চেষ্টা করবো। আচ্ছা, তো এই পরের প্যারায় আমাদের কি নিয়ে কথা বলছে? দেখেন, ইনভিজিবল থিয়েটার নিয়ে কথা ভাইয়া বলছে, দেখছেন?
কাদেরকে নিয়ে কথা বলতেছে? ইনভিজিবল থিয়েটার নিয়ে কথা বলতেছে, তাই তো? হ্যাঁ। ইনভিজিবল থিয়েটারের সাথে কার মিল খুঁজে পাওয়া যায়? ট্রেডিশনাল থিয়েটারের। এই যে কিওয়ার্ড গুলা চিহ্নিত করতে পারতে হবে, আর কোনো কথা নাই। এবার হাউএভার বলছে, হাউএভার মানে কি? এটা কি একই রকমের সম্পর্ক নির্দেশ করবে নাকি আলাদা? শিফট আলাদা। হবে। আলাদা। তাহলে প্রথমে আমি বলছি ইনভিজিবল থিয়েটারের সাথে আমি ট্রেডিশনাল থিয়েটারের মিল খুঁজে পাই। যখন আমি হাউএভার বলতেছি, এরপরে যে আমি এই দুইটার কি দেখাবো? ডিফারেন্স। পার্থক্য, ডিফারেন্স। হ্যাঁ, ভিন্নতা। এই ডিফারেন্সে এরপরে ডিফারেন্স লেখা আছে। আমি ডিফারেন্সে এখন খুব বেশি আমরা যাব না, ডিফারেন্স আমাদের যখন দরকার হবে আমরা চলে আসবো। আমরা যদি দেখি কোনো কোশ্চেনের অ্যান্সার করার জন্য ট্রেডিশনাল থিয়েটার আর ইনভিজিবল থিয়েটারের ডিফারেন্স ক্রিয়েট, পার্থক্য জানা লাগতেছে, আমরা তখন সেখানে আসবো। ওকে ফাইন। তাহলে প্রথম প্যারাতে আমরা পাইছি ইনভিজিবল থিয়েটার আর গেরিলা থিয়েটারের দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে বলা আছে। এরপরে আমরা দেখছি ইনভিজিবল থিয়েটারের সাথে ট্রেডিশনাল থিয়েটারের কিছু মিল আছে, এবং তার পরের প্যারায় আমি কিছু পার্থক্য পাইছি। কি পার্থক্য আমাদের এখন দরকার নেই, তার পরের প্যারায় আসেন। তারপরের প্যারায় আসেন। কি নিয়ে কথা বলতেছে? ইনভিজিবল থিয়েটার নিয়ে। হ্যাঁ, ইনভিজিবল থিয়েটার। ওকে। ইনভিজিবল থিয়েটাররা কি করে? ওরা লিসেন করে। দেখেন কিওয়ার্ড গুলা দেখেন: লিসেন, পার্টিসিপেট ইন পাবলিক স্পিরিটেড ডিসকাশন, আনপ্লান্ড পাবলিক মাইন্ডেড অ্যাকশন। দেখছেন? এ পর্যন্ত দেখছেন? So জি। দেখেন এগুলা কি প্ল্যান করে হয় নাকি আনপ্লান্ড হয়? আনপ্ল্যান্ড। আনপ্লান্ড হয়। ওকে ফাইন। এরপর এই পারফরমেন্সটা কেমন দেখেন, তারা বোল্ড স্টেটমেন্টে, বোল্ড স্ক্রিপ্টেড ক্যারেক্টার্স, ভোকাল। দেখেন এখানে ক্যারেক্টারিস্টিক গুলো পাচ্ছি। আমরা কিন্তু পুরো লাইন বাই লাইন পড়বো না, আবারও বলতেছি, আমি খালি কিওয়ার্ড গুলা দেখতেছি। এর নেচার আমি দেখলাম প্রথমে। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে এদের এই অ্যাক্টরের নেচার গুলো দেখলাম। যে ইনস্টিগেট পলিটিক্যাল কনভারসেশন, এরা হচ্ছে পলিটিক্যাল কনভারসেশন উস্কে দেয় প্রতিদিনের কনটেক্সট, এভরিডে কনটেক্সট। এটা হচ্ছে ইট সাকসেসফুলি ক্রিয়েটস পাবলিক ফোরামস, এটা হচ্ছে এই যে মানুষের মধ্যে কথাবার্তা সৃষ্টি করে। বুঝছেন? লেখা বুঝছেন? আমি আবারও বলতেছি, কোনো বাংলা মিনিং না, কোনো লাইন বাই লাইন পড়তে যাওয়া না, কিচ্ছু না, একদম চোখ বুলানো। চোখ কোন 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 জায়গায় যাবেন, আপনি যেখানে ওই কিওয়ার্ড পাবেন, আর কোনো কিচ্ছু না। আর সব সময় আমাদের এই যে হাউএভারের মতন জিনিসপাতিতে নজর রাখতে হবে। বুঝছেন? আচ্ছা, এবার গেরিলা থিয়েটার নিয়ে বলতেছে। গেরিলা থিয়েটার কি করে? সারপ্রাইজ পারফরমেন্স করে। এটা ফোর্সফুল ইম্পোজিশন অফ ট্রেডিশনাল থিয়েটার। তাহলে জোর করে ট্রেডিশনাল থিয়েটারের বৈশিষ্ট্য নিয়ে আসে। এরপরে এর একটা এক্সাম্পল দিচ্ছে, এখন এক্সাম্পল আমি পড়তে যাব না। এরপরে গেরিলা থিয়েটারের গোল, গোল কি? গেট পাবলিসিটি পাওয়া। পাবলিসিটি পাওয়া, যেন এর কথাগুলো বারবার শোনা যায়। হ্যাঁ, এটা হচ্ছে অডিয়েন্সদের রাগায় দেয়, যে অ্যান্টোগনিস্ট দ্য অডিয়েন্স। কারণ ওরা বিশ্বাস করে কনফ্লিক্ট হইলে এটা ছড়াই যাবে। পার্থক্য বুঝছেন? মানে ইয়ে, বুঝতে পারছেন কি পড়ার টেকনিক বুঝছেন? আচ্ছা ভাইয়া। ওকে ফাইন। হ্যাঁ, এবার আসেন ইনভিজিবল থিয়েটার আর গেরিলা থিয়েটারের পার্থক্য। ও হচ্ছে এটা জানতে চাইছি। কোথায় পাইছিলেন ইনভিজিবল থিয়েটার আর গেরিলা থিয়েটারের পার্থক্য, মনে আছে? ফার্স্ট প্যারা। হ্যাঁ, তো এখন যে আমি তাহলে ফার্স্ট প্যারা পড়বো, বুঝাতে পারছি? এখন যে আমি তাহলে এই জায়গাটা, এইবার একটু এই জায়গাটা পড়েন। হ্যাঁ, এবার যে এই জায়গাটা পড়েন, এই জায়গাটা পড়ে আমরা অ্যান্সারে যাবো। পড়েন ইনভিজিবল থিয়েটার, এই এই লাইনটা পড়েন। এই লাইনটা পড়েন, মানে পুরা প্যারাটাই পড়েন, যতটুকু পুরা প্যারাটাই পড়েন। এই যে পুরা প্যারা, পুরোটা ধরেই পড়েন। পড়ছেন? জি। পার্থক্য কি এখন মাথায় একটা অ্যান্সার ভাবেন। পার্থক্যটা হচ্ছে ইনভিজিবল থিয়েটার তার পারফরমেটিভ নেচারটাকে লুকায়িত লুকায় রাখে, রাখে, আর গেরিলা থিয়েটার লুকায় রাখে না। হ্যাঁ, এখন এটাকে দেখেন। প্রদর্শন করে। ওকে ফাইন, তাহলে এখন দেখেন ওই অ্যান্সারটা কই আছে। আপনি যেটা বলছেন কেবল আমার, ওটা কই আছে? আগে অপশন দেখতে যাবেন না। কি? সি, গেরিলা থিয়েটার ডেলিবারেটলি রিভিলস ইটস পারফরমেটিভ নেচার। সো ওরা এটা প্রকাশ করে, ইনভিজিবল থিয়েটার প্রকাশ করে না। জি। বুঝছেন? জি। হাউ ডাজ ইনভিজিবল থিয়েটার এঙ্গেজ নন পারফর্মার্স? কোন প্যারায় যেতে হবে? সেকেন্ড প্যারা। সেকেন্ড নাকি থার্ড? সেকেন্ড প্যারায় তো সেকেন্ড বা ডিফারেন্স দেওয়া। থার্ড। হ্যাঁ, Third আচ্ছা, তো parallel. থার্ড প্যারা। ওকে, তার থার্ড প্যারাটা পড়েন, পরে অ্যান্সার করেন।
কি মনে হইতেছে? কিভাবে কিভাবে এঙ্গেজ করে কেমনে? যারা নন পারফর্মার তাদের এঙ্গেজ করে কিভাবে? এই যে লিসেন, পার্টিসিপেট ইন পাবলিক স্পিরিটেড ডিসকাশন। ডিসকাশন, ইভেন টেক আনপ্ল্যান্ড পাবলিক মাইন্ডেড অ্যাকশন, তাই তো? জি ওকে, জি। ফাইন। কোথায় কোথায়? হ্যাঁ, এবার এই পাঁচটার মধ্যে আপনার এই উত্তরটা খুঁজেন। অ্যাক্টিভলি লিসেন, পার্টিসিপেট ইন ডিসকাশন, এগুলা কোন লাইনটাতে, কোন অপশনটাতে আছে? ইনভলভিং। ইনভলভিং দেম ইন ডিতে। এ ডায়ালগ। সো ডায়ালগে যখন ইনভলভ করতেছেন তার মানে তো তাকে শুনতে হচ্ছে, তাকে কনভারসেশন করতে হচ্ছে, তাই না? জি। বুঝতে পারতেছেন? এখন আমাকে বলেন, আপনি যদি লাইন বাই লাইন প্যাসেজটা পড়েন তাহলে এই দুইটা কোশ্চেন অ্যান্সার করতে কতক্ষণ লাগবে? আপনি যদি এই প্যাসেজ লাইন বাই লাইন দেখেন, একটা জিনিস আমি লেকচার 12 এর দিনও বলছি, আজকেও বলতেছি, রিডিং কম্প্রিহেনশন অ্যান্সার করার জন্য সর্বসাকুল্যে 5 মিনিট টাইম পাবেন। আপনার কি মনে হয় যে আপনি যদি এভাবে লাইন বাই লাইন পড়েন পরীক্ষার হলের ওই এনভায়রনমেন্টে, আপনি এটা 5 মিনিট অ্যান্সার করে আসতে পারবেন? বুঝতে পারতেছেন প্রবলেমটা কোথায়? কেন আমি বলতেছি স্পিড রিডিং লাগবে, বুঝছেন? জি এন্ড আমার দ্বিতীয় কোশ্চেন, আসলে আমার এই পুরা প্যাসেজ এই লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার কোনো দরকার আছে? কারণ আমি প্রথম অ্যাপ্রোচে পুরা প্যাসেজ কেন পড়বো? প্যাসেজ তো আমার সামনেই আছে। সো আমার জাস্ট বোঝা লাগবে প্যাসেজের কোথায় কি আছে, কি নিয়ে কথা বলতেছে, দ্যাটস অল। দেন আমাকে কোশ্চেন যেখানে যেখানে যেতে বলবে আমি সেখানে সেখানে যাব। আর একটা জিনিস ভাই মনে রাখবেন, আপনাকে তো এখন, আপনি তো খুব ক্লিন মাথায় বসে পড়া রিডিং টেবিলে এটা সলভ করতেছেন। আপনি পরীক্ষার হলে যখন রিডিং কম্প্রিহেনশন সলভ করবেন, সম্ভবত আপনি ম্যাথ দাগাই ফেলছেন, আপনার মাথা উল্টো পাল্টে গেছে, আপনি পাজল দাগাইছেন, মাথা আরো উল্টো পাল্টে গেছে, আর 3 থেকে 4 মিনিট বাকি আছে, ওই সময় আপনি রিডিং কম্প্রিহেনশনে হাত দিচ্ছেন। একবার একটু ভাবেন তো সিচুয়েশনটা। সো নেভার এভার এই যে প্যাসেজের লাইন বাই লাইন পড়ে বাংলা করা, এক একটা প্যারার বাংলা করা, এক একটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করা, ভাই এটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন না। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আইবি টেস্ট করবে না। আমি কি বোঝাতে পারতেছি? জি। ওকে, সো রেফারেন্স কোশ্চেন বুঝছেন, আমরা একটু ডেফিনেশন কোশ্চেনে যাব। ডেফিনেশন কোশ্চেন কাকে বলে? দেখেন, ডেফিনেশন কোশ্চেন সোজা বাংলায় ভোক্যাবস। এই যে দেখেন, দ্য ওয়ার্ড দিয়ে কি বোঝাইছে, ওই কনটেক্সটে কোন একটা ফ্রেজ দিয়ে কি রেফার করতেছে, দ্য অথর, অথর এই এক্স টার্মটা ইউজ করছে কি বোঝানোর জন্য। হ্যাঁ, সো এটা সোজা বাংলায় ওয়ার্ড মিনিং। আমরা ডেফিনেশন কোশ্চেনের জন্য শুধুমাত্র এই লাইনটা বাদে আর কিছু পড়বোই না, শুধু ওই লাইনটা পড়বো, আর কিচ্ছু না, আগে পরে কিচ্ছু না। ইভেন আপনি যদি শিওর থাকেন একটা কিছুর মিনিং দিয়ে এটা বোঝাচ্ছে, ওটা কারেক্ট হওয়ার চান্স 99% বেশি, মানে ওই প্যাসেজেও সম্ভবত ওইটাই বোঝাবে। আপনারা কি র্যাম্পেন্ট মানে জানেন? জি। দুর্বার গতিতে এগিয়ে চলা, তাই না? দুর্বার গতিতে মানে একদম অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত। হ্যাঁ, কোনটা অন- কোনখানে আছে? কোনখানে আছে? কোন অপশনটা দিয়ে widespread অনিয়ন্ত্রিত and বোঝাচ্ছে? unchecked। ওয়াইড স্প্রেড এন্ড আনচেকড, অনিয়ন্ত্রিত। So, এখন আপনি যদি সেফ খেলতে চান, এখানে কি বলছে, ফোর্থ প্যারাতে র্যাম্প্যান্ট আছে, আপনি ফোর্থ প্যারাতে, এই ফোর্থ প্যারাতে এই যে র্যাম্প্যান্ট, এই যে র্যাম্প্যান্ট, আপনি এই লাইনটা পরে দেখতে পারেন অনিয়ন্ত্রিত বোঝাচ্ছে কিনা, এবং এটা অনিয়ন্ত্রিতই বোঝাচ্ছে এখানে। আমি সময়ের সময় বাঁচানোর স্বার্থে এখন আর এটা পড়াচ্ছি না, এখানে এটা অনিয়ন্ত্রিতই বোঝাচ্ছে। তো আপনি যদি ওয়ার্ডটা জানেন 99% ক্ষেত্রে আপনার কারেক্ট হবে। যদি ওয়ার্ড না জানেন কি করবেন? যেমন নেসেয়ার্স মানে জানেন আপনারা? ধরে নেন আমরা নেসের মানে জানি না, ধরে নেন। আমাদের কাজ কি, আমরা ভোকাবুলারি পড়ার সময় একটা টেকনিক শিখছিলাম, মনে আছে? যে আমরা একটা সেন্টেন্স পড়বো এবং একটা সেন্টেন্স পড়ে একটা অজানা ওয়ার্ডের মানে গেস করার ট্রাই করবো, এটা মনে আছে? জি এই সেম টেকনিকটা জাস্ট এখানে কাজে লাগবে। তো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ প্যারাগ্রাফ 3 তে নেসেয়ার দিয়ে কি বোঝাচ্ছে? নেসেয়ার কোথায় আছে? এই জায়গাটাতে নেসেয়ার আছে। তো আপনি কি করবেন, আপনার সামনে একটা অনেক বড় লাইন আছে, আপনি লাইনটা পড়েন, যদি না বুঝেন তার পরের লাইনও পড়েন, দেন নেসেয়ার মানে গেস করার ট্রাই করেন।
বল। প্রথমত বুঝেন এই ইভেন দিয়ে কি বোঝায়? ইভেন কেমন ওয়ার্ড? এটা কি পজিটিভ সম্পর্ক দেয় না নেগেটিভ সম্পর্ক? নেগেটিভ। একটা সিম্পল জিনিস বোঝায়। এখানটাতে কি বুঝবো? এখানটাতে কি বুঝবো? ক্রিটিক। ক্রিটিক্স। ক্রিটিক্স। আপনাদের সবার মাথায় ক্রিটিক্স কেন আসলো? এটা তো অ্যাডমায়ারারও হইতে পারতো। কি দেখে আপনি ক্রিটিক্স শিওর হয়েছেন বলেন তো? এই যে ইভেন দেখে। ইভেন দেখে, এক্স্যাক্টলি। সো ইভেন মানে এখানে একটা নেগেটিভ নোটেশন চলে আসে, যে যারা অ্যাডমায়ারার তারা তো বটেই, ইভেন যারা ক্রিটিক্স তাদের মতো হচ্ছে মেসি ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন এই মুভির ক্ষেত্রে তাহলে এই নেস দিয়ে কি বোঝাতে পারে বলেন তো? যে মুভি যে ম্যাগনিফিসেন্ট ওয়ে হিস্টোরি শেখার জন্য, যারা এটা সাপোর্টার তারা তো এটা সাপোর্ট করবেই। তো যখন ইভেন্ট বোঝাচ্ছে, তখন আমি কাদের কথা বলতেছি বলেন তো? যারা এটা সাপোর্টার না, যারা সমালোচক, হ্যাঁ। তারা সমালোচক। তাহলে এখানে আমাদের কি খুঁজবো? আমরা সমালোচক খুঁজবো। বল কোনটা হবে? বি। সি? না, বি বলছি। হ্যাঁ, ও বি। সরি, এ হবে। এই যে ভাই এইখানটাতে আমরা ভুলটা করব। দেখেন, এ একটা ট্র্যাপ ওয়ার্ড। কেন ট্র্যাপ? এটাও আমি বলি। নেসের মানে সমালোচক। সমালোচক মানে কি শুধু মুভির সমালোচক? সমালোচক মানে কি শুধু মুভির সমালোচক? না। সমালোচক মানে, আচ্ছা আচ্ছা দাঁড়ান ভাই, আচ্ছা ডিনাই বা অপোজ বলছে। দেখেন, আমরা এই অ্যান্সারটা নিচ্ছি, এখানে যদি ডিনাই না থেকে ক্রিটিসাইজ থাকতো বুঝছেন, তাহলে কিন্তু এ নিতে পারতাম না। এখানে এ নেওয়া যাচ্ছে, ওকে ফাইন। হু ইজ ওভারলি ক্রিটিক্যাল অফ মুভিজ অর এনিথিং, অ্যাকচুয়ালি মুভিজ নিয়ে কথা বলতেছে তাই। ওভারলি ক্রিটিক্যাল যে শুধু সমালোচনা করে, সেটা শুধু মুভি না, যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। বিতে যদি বলতে ভাই এখানে পারতো, হ্যাঁ বলো। ভাই নেইসিয়ার বলতে দেখা যাচ্ছে এই প্যাসেজের রেসপেক্টে তো মুভিটাই তো বলতেছে, এরকম হতে পারে কি? হ্যাঁ এরকম হইতে পারে, বাট ওখানে হচ্ছে মানে হু ইজ ওভারলি ক্রিটিক্যাল অফ এনিথিং দিলে সবচেয়ে পারফেক্ট ফ্রেজিং আসতো। ওকে ফাইন। হ্যাঁ মুভি নিয়ে কথা বলছে বলে এখানে মুভি দিচ্ছে অ্যাকচুয়ালি। সো ডিনাই বা অপোজ আমরা নিতে পারতেছি না, ওখানে ক্রিটিসাইজ বললে আমরা কনসিডার করতে পারতাম। সো বি না, এ অ্যান্সার। আচ্ছা, সো ডেফিনেশন কোশ্চেন বুঝলেন? জি। ডেফিনেশন কোশ্চেন বুঝছেন? ওকে ফাইন। সো তাহলে ভাই আমি আবারও বলতেছি, আর কিছু আপনি অ্যান্সার করেন আর না করেন, ডেফিনেশন আর রেফারেন্স কোশ্চেন ছাড়া যাবে না। এরপরে আসেন মেইন আইডিয়া কোশ্চেন। মেইন আইডিয়াতে কি কি থাকে? মেইন আইডিয়াতে থাকে হচ্ছে, মেইন আইডিয়া ডিরেক্ট লেখা থাকে, প্যাসেজেস প্রাইমারিলি কনসার্নড উইথ, এটা একটু দেখবেন। প্রাইমারি ফোকাস এটা লেখা থাকে, প্রাইমারি পারপাস লেখা থাকে, অথবা ডিরেক্ট আপনাকে বলা থাকবে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ। এই টাইটেল অফ দ্য প্যাসেজ কিন্তু ইটসেলফ একটা মেইন আইডিয়া। তো এগুলো দেখে মেইন আইডিয়া কোশ্চেন চিনতে হয়। আহ এইটা করেন, এইটা করেন। তো জাস্ট সেম ওই চোখ বুলাবেন, এই প্যারাটাতে চোখ বুলাবেন। প্যারাটাতে চোখ বুলায় জাস্ট বুঝবেন যে কি নিয়ে কথা বলতে চাচ্ছে, আর কিছু না। তো আমরা একটু দেখি। এটা
হ্যাঁ, কোনটা হবে? এখানে কি বোঝাতে চাইছে এটা বলেন তো। এটা হচ্ছে শিশুকে খাওয়ানোর আগে মাতা এগুলো আবার একটু চেখে দেখে বা প্রিমেস্টিকেশন, আবার বাংলা করতেছেন। প্রিমেস্টিকেশন শিশুর বডির জন্য ভালো নাকি খারাপ? ভালো। ভালো। দিস ইজ দ্য মেইন আইডিয়া। এটাই তো বোঝাইছেন পুরাটা টাইম ধরে, যে এখন কিভাবে ভালো এটা দেখাইছে, তাই তো? কিভাবে ভালো এটা দেখাইছে, আমি ডিটেলস প্রসেসে যাই নাই, ও দেখাইতে চাইছে যে প্রিমেস্টিকেশন, দিস ইজ গুড ফর দ্য হেলথ অফ দ্য বেবিস। সো আপনি যান ওই 5টা অপশনে, দেখেন কোথায় এই মেইন আইডিয়াটা বলা হয়েছে। বিতে বলা হয়েছে। হ্যাঁ, বিতে বলা হয়েছে। বাকিগুলো দেখেন, এটা হার্মফুল প্র্যাকটিস না। ওয়েস্টার্ন সোসাইটি তো এটা ভয় পায়, দেখেন এখানে বলতেছে জার্মোফোবিক ওয়েস্টার্ন সোসাইটিস। তো জার্মোফোবিক মানে হচ্ছে যারা জার্ম ভয় পায়, তো তারা ওরা তো অ্যাভয়েড করবে, তো এটা বাদ। নো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, এটাও বাদ, অ্যান্সার বি। বুঝছেন? মেইন আইডিয়া কোশ্চেন বুঝছেন? So এটা করবেন এখন। বুঝছেন? এই প্যাসেজটা পড়েন। এই প্যাসেজ পুরোটা পড়া লাগবে না, এই 2 প্যারা পড়েন তাহলেই হবে। এই 2 প্যারা পড়বেন, 2 প্যারা পড়ে 1 নাম্বারটা সলভ করবেন। সলভ করার উপায় কি? কোশ্চেনটা পড়বেন, কোশ্চেন পড়ে 2 প্যারা, ওই 2টা প্যারা পড়বেন, দেন অ্যান্সারটা মাথায় নিবেন, তারপরে আমরা অপশনে যাব। হ্যাঁ, 1 মিনিট টাইম। কোয়েশ্চেনটা একটু দেখাবেন? এই যে কোশ্চেন 1 নম্বর, দেখেন, গোল দেওয়া। বলুন। কোনটা হবে? ক্রিটিসিজম অফ হিস্টোরি টেক্সট বুক। ক্রিটিসিজম অফ হিস্ট্রি টেক্সট বুক, দুইটাতে এটাই মোটা মোটা দাগে তাই বলছে। ওকে ফাইন। ক্রিটিসিজম দেখেন কোথায় আছে, কোন অপশনটা দিয়ে ক্রিটিসিজম বোঝাচ্ছে। ডি। এই বেনিফিট দিয়ে তাহলে ক্রিটিসিজম বোঝায়? বেনিফিট দিয়ে শুধু কুইক ফ্যাক্ট গুলো তো বোঝাইছে। আরে বাবা রে, প্রথম 2 প্যারায় কোথাও বেনিফিট বলছে? তো হিস্ট্রি টেক্সট বুককে ক্রিটিসাইজ করে শেষ করে ফেলছে। মানে বেনিফিট ওই শব্দটা দেখেই তো বাদ দিয়ে দেওয়ার কথা। একটা কাজ করেন, এই 2 প্যারাও পড়ো, তারপর অ্যান্সার করো। এই 2 প্যারাও পড়েন, পরের 2 প্যারাও পড়েন।
বল। পরের দুই প্যারায় কি কি বুঝছেন? 3 নম্বর প্যারা কি Film is বোঝাতে the চাইছে? ideal tool for teaching in 3 নম্বর classroom. প্যারা ফিল্ম দ্য আইডিয়াল টুল, ওকে ফাইন। 4 নম্বর প্যারায় কি বলছে? History film এর critics ইয়ে করছে, আচ্ছা ফাইন। present করছে। 4 নম্বর প্যারার মেইন আইডিয়া কিন্তু এটা না। অন্য কেউ 4 নম্বর প্যারার মেইন আইডিয়া বলতে পারবেন? 4 নম্বর প্যারার মেইন আইডিয়া কিন্তু ক্রিটিসিজম না। Film film ক্রিটিসিজমের হচ্ছে এগেনস্টে কথাবার্তা। আইডিয়াল ক্রিটিসিজমের এগেনস্টে টিচিং কথাবার্তা, টুল। ও হ্যাঁ, কি বলছেন আপু বলুন। ফিল্মিং হচ্ছে আইডিয়াল টিচিং টুল মানে হিস্টোরি। এটা তো 3 নম্বর প্যারায় বললেন। দেখেন 4 নম্বর প্যারার ব্যাপারটা কি, আপনার এখানেও ক্রিটিক্স এর কথা বলছে। এখন ক্রিটিক্সরা বলছে যে এখানে অনেক ইনএকুরেসি, তাই তো? এর পরের প্যারাটা দেখেন কি বলতেছে, হাউএভার। হাউএভার দিয়ে কি হবে? হাউএভার দিয়ে কি Shift. বোঝাবে? শিফট বোঝাবে। হাউএভার দিয়ে ও যেটা বলতেছে সেটা হচ্ছে এর মধ্যে এই যে অ্যাকিউরেসি এর ফ্ল আছে, এই কারণেই ফিল্ম আইডিয়াল টিচিং টুল। এরপরে যেটা ব্যাখ্যা করছে। সো 4 নম্বর প্যারাতে কি করছি, প্রথমে আমি একটা ক্রিটিসিজম দেখাইছি, এরপরে এই ক্রিটিসিজমের এগেইনস্টে আমি আবার আমার কাউন্টার আর্গুমেন্ট দিছি। ক্রিটিসিজমটা কি, ফিল্মের মধ্যে বায়াসনেস আছে, ইনঅ্যাকুরেসি আছে। কাউন্টার আর্গুমেন্ট কি, বায়াসনেস এবং ইনঅ্যাকুরেসি আছে বলেই আমি ফিল্মকে আইডিয়াল টিচিং টুল বলতেছি। বুঝতে পারছি? বুঝছেন? বুঝছি ভাইয়া। এইবার অ্যান্সার করেন। ইউজ অফ হিস্টোরি টেক্সট বুক অ্যান্ড ফিল্মস ইন এডুকেশনের নিয়ে এর মেইন আইডিয়া কি, এবার অ্যান্সার করুন। বি। বি হবে ভাইয়া। বুঝছেন সবাই? বুঝছেন? প্রথম দুই প্যারা পরে তো কিছু বোঝা যায় না, লাস্টে দুই প্যারা পড়ার পরে না আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আপনি ডি চুজ করলেন কিভাবে, আমি তো এটাই বুঝলাম না। সে প্রথম দুই প্যারা পরে আপনি অ্যান্সার না বুঝলেন, মানে প্রথম দুই প্যারা পরে এটা কেন বুঝবেন যে টেক্সট বুকের ক্রিটিসিজম করা হয়েছে, এখানে বেনিফিট উত্তর হইতে পারে। না, বেনিফিট যেহেতু কুইক ফ্যাক্ট এন্ড ডায়াগ্রাম দিছে আরে বাবা, কুইক মেমোরাইজারের ফ্যাক্টর জন্য, তাই মনে ডায়াগ্রামকে উচিত। কেউ প্রশংসা করছে এখানে? প্রথম প্যারায় কি কুইক ফ্যাক্টর ডায়াগ্রাম কেউ প্রশংসা করছে? ও কি বলছে টেক্সট বুক ভালো? তো কুইক ফ্যাক্টর ডায়াগ্রাম না, দিছে বলেই তো হিস্টোরি টেক্সট বুক প্রবলেমেটিক। তো এটা তাহলে বেনিফিট কেমনে হয়? ও তো বেনিফিট দেখেই বাদ দিতে হবে তো এইগুলা। এই অপশন তো আপনি চেকই করবেন না, আপনি প্রথমেই দেখবেন যে প্রাইমারি বেনিফিট দেওয়া, পুরা প্যাসেজে তো টেক্সট বুকের খালি লিমিটেশন দেখাইছে, ও তো বেনিফিট দেখায় নাই কোথাও। ওকে বলেন, পারপাস অফ দ্য লাস্ট প্যারাগ্রাফ বলেন এবার। এটা তো বলেই দিচ্ছে, এখন তো পারার কথা। বি। বি। প্রথমে একটা আন্ডার অবজেকশন রাইজ করছেন, সেটা হচ্ছে ফিল্মের মধ্যে বায়াসনেস আছে। তারপরে আপনি যখন ওইটাকে আবার কাউন্টার পার্ট দিচ্ছেন, তখন ওই অবজেকশনটাকে আপনি আবার আন্ডারম্যান করে ফেলতেছেন। বুঝছেন? বুঝছেন কি সবাই? জি। ডি হবে না কেন? এডমিনের ফ্লো ইন এ পেপার অ্যাডমিটিভ অল্টারনেটিভস। ফ্ল। আচ্ছা, অ্যাডমিটিভ ফ্ল আমি বলতে পারতাম যদি আপনি এই জায়গায় এসে এটা থামাই দিতেন, এইখানে যদি আর কিছু না থাকতো। বা আপনি যদি এই ফ্লটা দেখাইলেন, তো এবার এই ফ্ল নিয়েই আপনি এক্সপ্লেইন করবেন। এই প্যারাতে আপনি প্রথমে ফ্ল দেখাইছেন, এরপরে ওই ফ্লর এগেইনস্টে লজিক দিছেন, এবং তারপরে ওই লজিকটা ব্যাখ্যা করছেন যে কেন এটা অ্যাকচুয়ালি ফ্ল না। তো আপনি ফ্ল দেখাইছেন, আবার ওই ফ্লটাকে আন্ডারমাইন করছেন। বুঝতে পারছেন? ফ্ল কিন্তু শুধু প্রথম লাইনটাতে দেখাইছেন, পুরা প্যারাটাতে না। পুরা প্যারার মেইন আইডিয়া কিন্তু এই ফ্ল না। বুঝতে পারছেন কি? আচ্ছা, মেইন আইডিয়া কি মাঝখানে প্যাসেজ অংশটা পরে বের হবে যে, এরকম যেটা মেইন আইডিয়া বলছে? মেইন আইডিয়া ও বলে দিবে আপনাকে। ও আপনাকে হয়তো বলবে যে প্রথম প্যারার মেইন আইডিয়া কি, ও বলবে লাস্টের প্যারার মেইন আইডিয়া কি, ও বলবে এই দুইটা ব্যাপারের মেইন আইডিয়া কি, অথবা ও বলতে পারে পুরা প্যাসেজের মেইন আইডিয়া কি। বুঝতেছেন? যেমন এখানে দেখেন, ও কিন্তু লাস্ট প্যারাগ্রাফের মেইন আইডিয়া চাইছে। ও কিন্তু লাস্ট প্যারাগ্রাফের মেইন আইডিয়া চাইছে। একটা জিনিস মনে রাখবেন, মেইন না ভাই, আইডিয়া আমি যখন বলতে দিবেন, চাইছি যে লাস্ট প্যারাগ্রাফের মধ্যে, না, লাস্ট প্যারাগ্রাফের মধ্যে কোন লাস্ট জায়গায় প্যারাগ্রাফের মেইন আইডিয়া মধ্যে পাবেন তাই? কোন, হ্যাঁ 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 এটাই। প্যারাগ্রাফের মধ্যে ভাইয়া যখন মেইন আইডিয়া কোশ্চেন, এটা কখনোই লাইন বেসড কোশ্চেন না, এটা পুরো প্যারা বেসড কোশ্চেন। তো ফুল প্যারাটা পরে একটা আইডিয়া নিতে হবে। বুঝতে পারতেছেন?
মেইন আইডিয়া কোশ্চেন সার্চ সোজা বাংলায় হচ্ছে সামারি, পুরা প্যারাগ্রাফটার একটা সামারি। বুঝতে পারলাম? সো আমরা এক লাইন লাইন পড়তেছিলাম যখন আমরা রেফারেন্সের ওই ডেফিনেশন কোশ্চেন পড়তেছিলাম। আচ্ছা, এটা গেল, এটা আপনারা করবেন। আমরা হচ্ছে এই দুইটা করে ফেলছি, পরেরটাই যাই। এরপর ডেফিনেশন কোশ্চেনও শেষ আমাদের। আমরা যাব হচ্ছে রেফারেন্স কোশ্চেন করি। হ্যাঁ, ইনফারেন্স কোশ্চেন এইখানটাতে দেখেন, ইনফারেন্স দিয়ে কি বোঝাইতেছে দেখেন। আমি আপনাকে বললাম এভরি গুড স্টুডেন্ট passes the exam, রহিম ডাজেন্ট পাস ইন দ্য এক্সাম। আমাকে বলেন এই দুইটা লাইন থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? রহিম ব্যাড স্টুডেন্ট। রহিম ব্যাড স্টুডেন্ট, কারণ কি? রহিম পাশ করে নাই। কারণ রহিম যদি গুড স্টুডেন্ট হতো তাহলে রহিমও পাস করতো, সবগুলা গুড স্টুডেন্টই পাস করছে। রহিম ব্যাড স্টুডেন্ট প্যাসেজে ডিরেক্ট কোথাও বলা ছিল? প্যাসেজে কি ডিরেক্ট বলা ছিল রহিম ব্যাড স্টুডেন্ট? এই তথ্যটা দেওয়া ছিল? দেওয়া না, ছিল। আপনি এই দুইটা তথ্য থেকে এই সিদ্ধান্তে এসেছেন। আপনি কেবলমাত্র যে কাজটা করছেন এটাকেই বলে টু ইনফার। এই ইনফার থেকেই এসছে ইনফারেন্স কোশ্চেন। তাহলে ইনফারেন্স কোশ্চেনে ডিরেক্ট প্যাসেজে বলা থাকবে না, প্যাসেজে এরকম হিন্ট দেওয়া থাকবে। ইনফারেন্স কোশ্চেন এই সমস্ত জিনিস দেখে চেনা যায়, এই ওয়ার্ড গুলো দেখে চেনা যায়। এই যে দেখেন এখানে লেখা আবার ইনফার্ড, অনেক সময় কনক্লুডেড লেখা থাকতে পারে, ইমপ্লিকেশন লেখা থাকতে পারে, সাথে এই ওয়ার্ড গুলো থাকতে পারে। ইনফারেন্স কোশ্চেন ইজ দ্য ট্রিকিয়েস্ট কোশ্চেন, এটা একটু মাথায় রাখবেন। ইনফারেন্স কোশ্চেন ইজ দ্য ট্রিকিয়েস্ট কোশ্চেন। আপনি যেহেতু হিস্ট্রি টেক্সট বুকের প্যাসেজ পড়ে ফেলছেন, আমরা এখন আর এই ইয়েতে যাব না, প্যাসেজ পড়ানোতে যাব না, আপনি ডিরেক্ট এটা অ্যান্সার করে ট্রাই করুন। অপশন বাদ দিতে দিতে যদি যেতে পারেন তাহলে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করা ইজি হবে। বি। মিউজিকের থেকে ফিল্ম বেশি পছন্দ করে, মানে এর কোনো হিন্টস কোথায় পাইছেন? স্টুডেন্টরা কি পছন্দ করে, কি বেশি পছন্দ করে, কি বেশি পছন্দ করে না, মানে এন্টারটেনমেন্টের কোন সোর্সটা বেশি পছন্দ করে, এমন হিন্ট কি আছে কোথাও? ফিল্ম নিয়ে কথা বলছে যেহেতু। ফিল্ম নিয়ে কথা বললেই মানে ফিল্ম তাহলে অপশনে থাকলেই দিয়ে ফেলতে হবে? মানে ডি হবে। মানে এটাই বা কোথায় স্টুডেন্টরা কি পছন্দ করে, মানে এটা কোথায় পাইতেছেন আপনারা? স্টুডেন্টদের পছন্দ সম্পর্কে পুরা প্যাসেজের কোথায় কথা বলা হয়েছে দেখেন। স্টুডেন্টদের এই যে প্রেফার করে, যে স্টুডেন্টরা এক্স না ওয়াই প্রেফার করে, স্টুডেন্টদের প্রিফারেন্স নিয়ে কথা কই বলছে এই পুরা প্যাসেজে? একটু দেখেন তো আমাকে। আছে কোথাও স্টুডেন্টরা কি পছন্দ করে কি অপছন্দ করে? 1 নম্বরেতে এই প্যারাটা আবার পড়েন, এই এই যে প্যারাটা পড়ে প্রথম এই প্যারাটা ব্যাখ্যা করুন। এই প্যারাটা পড়ে এই প্যারাটা ব্যাখ্যা করুন আমাকে, এনিওয়ান। ভাইয়া যেহেতু ওরা কোনো অবজেকশন, স্টুডেন্ট কোনো অবজেকশন দিতে বলে বলে নাই, তাহলে আমরা বলতে পারি না ওরা পছন্দ করে। স্টুডেন্টরা স্টুডেন্ট, হিস্ট্রি বুক নিয়ে কোনো অবজেকশন দিতে বলে লেখা নাই। তাহলে তো স্টুডেন্টরা টেক্সট বুকও পছন্দ করে, ওটা নিয়েও তোর অবজেকশন দেয় না কেন? স্টুডেন্টরা এখানে যা যা আছে তাহলে সব পছন্দ করে। ও মিউজিক পছন্দ করে, ও ফিল্ম পছন্দ করে, ও চ্যাট পছন্দ করে, অপিনিয়ন পছন্দ করে, ও ফ্যাক্ট পছন্দ করে, ও ড্রামা পছন্দ করে, সব। কারণ ও কোনো কিছু নিয়ে অবজেকশন দেয় না, সব পছন্দ করে এখানকার ও, সব।
গোয়িং টু প্লে, হিয়ারিং স্পিকার, লিসেনিং মিউজিক, ইউজিং ইন্টারেক্টিভ অনলাইন রিসোর্স, ইলুসিডেটিং কানেকশন, অপিনিয়ন, চার্ট, টেক্সট বুক সব পছন্দ করে, কোনো কিছু নিয়ে অবজেকশন নাই। এখানে স্টুডেন্ট নিয়ে তো কথাই বলা হয় নাই, স্টুডেন্টদের পছন্দ অপছন্দ নিয়ে এগুলা কি লজিক দেন আপনি জানেন। আচ্ছা, আর বাকিরা এই প্যারাটা ব্যাখ্যা করো, এনিমন লাস্টের প্যারাটা ব্যাখ্যা করো। লাস্টের প্যারাটা যে কোনো একজন ব্যাখ্যা করুন। প্রথম কথা, প্রথম কথা ছিল যে ফিল্মস আর বায়াস। এর পরের কথা কি ছিল? এর পরের কথা ছিল হচ্ছে বায়াস বলেই, বায়াসড বলেই, বায়াসড বা ইনঅ্যাকুরেট। এবং এর পরের লাইনের ব্যাখ্যা হচ্ছে যেহেতু ফিল্মস বায়াসড এবং ইনঅ্যাকুরেট, ঠিক এই বায়াসড এবং ইনঅ্যাকুরেট হওয়ার কারণেই ফিল্মস হিস্টোরি শেখানোর আইডিয়াল টিচিং টুলস। কারণ কারণ এই বায়াসড এবং ইনঅ্যাকুরেসি নিয়ে স্টুডেন্টরা কথা বলতে পারে এবং এইভাবেই ও হিস্টোরি শেখার ব্যাপারে উপকৃত হয়। সো ও ইনঅ্যাকিউরেসি নিয়ে তখন ডিসকাস করে, কনভারসেশন করে, অপিনিয়ন দেয় এবং সেখান থেকে ওর এই লার্নিংটা ফলপ্রসূ হয়। সো তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলেন যে যদি ইনঅ্যাকিউরেসি ডিসকাস, সরি, এর মধ্যে ইনঅ্যাকিউরেসি বা বায়াসনেস না থাকতো তাহলে ও এই লার্নিং অপরচুনিটিস পেত কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ও যদি ইনঅ্যাকুরেসি ফিল্মের মধ্যে না থাকতো, ফিল্মের মধ্যে যদি বায়াসনেস না থাকতো, তাহলে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ডিসকাস করে, নিজেদের ভেতর থেকে অপিনিয়ন দিয়ে, নিজেদের ভিউজ গুলা ব্যাখ্যা করে বেনিফিট পাওয়ার সুযোগ পেত কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। না, পেত না, এই পর্যন্ত একমত সবাই? একমত। একমত। তাহলে ফিল্মস এর মধ্যে যদি ইনঅ্যাকিউরেসি না থাকতো, ফিল্মস এর মধ্যে যদি ইনঅ্যাকিউরেসি না থাকতো তাহলে ওরা ডিসকাশনের সুযোগ পেত না, এবং ওরা এই ডিসকাশনের সুযোগ পাচ্ছে বলে ডিসকাশন থেকে বেনিফিট হচ্ছে। তাহলে আমাকে বলেন এই বেনিফিট পাওয়ার মূল সোর্স কি? এই বেনিফিট ইনএকুরেসি। পাওয়ার মূল সোর্স হচ্ছে ফিল্মের মধ্যে ইনএকিউরেসি আছে, ফিল্মের মধ্যে বায়াসনেস আছে। এখন বলেন অপশন অ্যান্সার কোনটা? বাকিরা বুঝছেন? বাকিরা বুঝছেন? এই ধরনের কোশ্চেন আসলে এক্সাম হলে কি করতে হয়, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এই ধরনের কোশ্চেন আসলে এক্সাম হলে কি করতে হয়? যদি স্কিপ করা যায় স্কিপ করতে হবে, আর যদি দেখি যে অবশ্যই করা দরকার তাহলে ডাইরেক্ট করতে হবে। এই অবস্থায় করার দরকার হলেও করা যাবে না। এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষার হলে স্কিপ করতে হয়। এই ধরনের কোশ্চেন আসলে এক্সাম হলে স্কিপ করতে হয়, এটা একদম পিওর স্কিপ করার মতন কোশ্চেন। ওকে, ফাইন। এখন আপনাদেরই পারার কথা, কারণ ওই একই জায়গা থেকেই আসলে অ্যান্সারটা করা লাগবে। বলেন। বি নাম্বার। সবাই একমত? এ আর বি নাম্বার মানে আগের কোশ্চেন আর এই কোশ্চেন অ্যাকচুয়ালি সেম, সো হ্যাঁ, বি। ভাই এটা যদি আপনি প্যাকেজটা মেন চিজ বুঝে না দিতেন, এটা মানে অ্যান্সার করতাম যে অবশ্যই ডি। আচ্ছা, এই দেখেন জি যে অ্যান্সার করতেছেন আমাকে, এই এই সবচেয়ে বড় প্রবলেমটা আমাদের রিডিং কম্পিটিশনের এখানে।
এখানে ফিল্ম নিয়ে কথা বলছেন, কোথায় হিস্টোরিক্যাল ফিল্ম নিয়ে কথা বলছেন আমাকে একটু বলেন তো। এই যে এই হিস্টোরিক্যাল ফিল্ম, এটা সম্পূর্ণ ইরিলিভেন্ট একটা ব্যাপার যেটা নিয়ে প্যাসেজে কথা বলা হয় নাই। ও বলছে ফিল্ম থেকে হিস্টোরি শেখা যায়। হিস্টোরিক্যাল ফিল্ম মানে কি হচ্ছে ফিল্ম, আর কি কোনো কিছু নাই। এইগুলা কিন্তু দেয় ট্র্যাপ হিসেবে, কারণ আপনি দেখতেছেন যে ফিল্ম দেখে তো হিস্টোরি শিখবে, তাহলে নিশ্চয়ই এটা হিস্টোরিক্যাল ফিল্ম। ফিল্মের কোন প্রকারভেদ, কোন টাইপের ফিল্ম দেখে হিস্টোরি শেখা যায়, এটা কিন্তু একবারও বলে নাই। আপনি বহু ফেলুদার মুভিতে দেখবেন কোনো একটা স্পেসিফিক স্থানের কোনো একটা স্পেসিফিক গুপ্তধনের পেছনের ইতিহাস জানাচ্ছে। আমার প্রশ্ন, ওইখান থেকে তো আপনি অনেক হিস্টোরিক্যাল ইনফরমেশন পাইলেন। ফেলুদাকে জীবনে কখনো শুনছেন যে ফেলুদাকে আপনি ঐতিহাসিক ফিল্মের আন্ডারে ফেলতেছেন যোধা আকবরের মতন? এটা শুনছেন? না ভাইয়া। সো এইগুলা কিন্তু ট্র্যাপ, এগুলা ট্র্যাপ। এবং আবারও বলতেছি, স্টুডেন্টরা কি পছন্দ করে আপনি জানেন না, প্যাসেজে এমন কোনো কিছু বলে নাই। প্যাসেজে যা বলতেছে সেটা হচ্ছে আর একটা থার্ড পার্টি বিশ্বাস করতেছে স্টুডেন্টদের জন্য এটা ভালো এটা খারাপ। এট দ্য সেম টাইম টেক্সট বুক বেশি এন্টারটেইনিং নাকি হিস্টোরিক্যাল ফিল্ম বেশি এন্টারটেইনিং, এই এন্টারটেইনমেন্টের পারপাস থেকে কোন সোর্সটা বেটার এটাও এখানে বলা হয় নাই। সো এই লাইনে অ্যাকচুয়ালি তিনটা ভুল। এক, কোন টাইপস এর ফিল্ম আমরা জানি না। দুই, স্টুডেন্টের প্রিফারেন্স নিয়ে কথা বলা হয় নাই। তিন, এন্টারটেইনমেন্টের সোর্স হিসেবে কোনটা বেটার, এই প্যাসেজ সেটা নিয়ে ইভেন না। এই প্যাসেজ হিস্টোরি শেখার জন্য কোনটা বেটার সেটা নিয়ে কথা বলতেছে। বুঝছেন? বুঝছি ভাইয়া। এগুলা ট্র্যাপ। এই ট্র্যাপে পড়লে কিন্তু ঝামেলা। আমি ইচ্ছা করি এই কঠিন প্যাসেজ গুলা চুজ করি যেন আপনারা ট্র্যাপ গুলা বুঝতে পারেন। হ্যাঁ, সহজ প্যাসেজ দিয়ে আসলে কাজ হয় না। ওকে ফাইন। আমাদের এর পরের টাইপস হচ্ছে টোন অফ দা অথর, যেটা বেশিরভাগ টাইমেই আসবে না। বেশিরভাগ টাইমেই যেটা আসবে না। টোন অফ দা অথর মানে কোন একটা লাইন দিয়ে লেখক কি বোঝাইছে, ক্রিটিসিজম করছে নাকি প্রশংসা করছে, এরকম। সো এটা একটা করবো জাস্ট। হ্যাঁ, বলুন। পড়ে ফেলছেন প্যাসেজ, এখন প্যারার কথা। উনি ভালো বলছে না খারাপ বলছে এটা বুঝাইলেই হবে, এটা বুঝলেই হবে এটা অ্যান্সার করার জন্য। তো সি, ক্রিটিক্যাল এন্ড ডিসঅ্যাপ্রুভিং। বাকি জি। সবাই একমত? জি। সি, সবাই একমত? বাকি সবাই একমত? সো ফিল্মকে তো মানে ও বইকে ক্রিটিসিজম করছে, সো ক্রিটিক্যাল এন্ড ডিসঅ্যাপ্রুভিং। ওকে ফাইন, এটা নিয়ে আর আমরা বেশি কথাবার্তা বলতেছি না। পরেরটা দেখ, বলুন। ভি। ভাই ডি। এই ফিল্ম মানে হিস্টোরি ক্লাসরুমে ফিল্ম শেখানোর ব্যাপারে কি অথার মানে ভালো না খারাপ বলছে, কোনটা বলছে? মানে অথর কি চাই, ফিল্ম ভালো শেখানো? বলছে। ভালো, এখন একটা আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ দেখান তাইলেই তো হয়ে গেল। এই ডি ই সবই তো নেগেটিভ কথাবার্তা। ভাই বি, কি হবে? ভাই বায়াস বলছিল না, ফিল্ম গুলা বায়াসকে ক্রিটিসিজম করে বায়াস শিখাবে। বলছে ক্রিটিক্সরা, বুঝেন? এটা কিন্তু অথরের কথা না, এটা ক্রিটিক্সের কথা। ক্রিটিক্স বলছে বায়াস। এবার অথর এটাকে আবার কাউন্টার আর্গুমেন্ট দিছে যে এটা বায়াস এবং এই বায়াসনেস এর জন্যই এটা আইডিয়াল টিচিং টুল। বুঝছেন? এটা কিন্তু ক্রিটিকদের বুঝছি টোন ভাইয়া। ছিল যেটা বায়াস। হ্যাঁ। ওকে, সো সম্ভবত এরকম কোশ্চেন আপনি দেখবেন না। অ্যান্ড আমাদের একদম লাস্ট, রিলেশনশিপ বিটুইন প্যারাগ্রাফ, এটাকে আরো অনেক নামে বিভিন্ন বইতে লেখা হয়, বিটুইন দ্য লাইন বা বিটুইন দ্য প্যারাগ্রাফ। অনেকে বিটুইন দ্য লাইন বা বিটুইন দ্য প্যারাগ্রাফ কোশ্চেন বলে। ওকে ফাইন। আচ্ছা, আপনারা এই টাইপটা আমরা স্কিপ করি, এটা দরকার নেই, এটা আসবে না, এটা আইবিএতে আসে না, এটা জিআরিতেই খালি দেখা যায়, এটা বাদ দেন, এটা দরকার নেই পড়ার। এটা বাদ, এটার এই প্র্যাকটিসও বাদ। এটা প্র্যাকটিসও বাদ, হুদাই প্রেশন নিয়ে লাভ নেই। আপনারা মোটামুটি এই পর্যন্ত মানে এই পর্যন্ত করবেন, এই পর্যন্ত করার পরে হচ্ছে আপনারা চলে যাবেন এই প্র্যাকটিস কোশ্চেনে। আর আপনারা যদি কেউ ডাউনলোড দিয়ে ফেলেন বা প্রিন্ট আউট করে ফেলেন সমস্যা নাই, বাট আমি আর একটা ইয়ে দিব, মানে এটার ফরম্যাটিংটা ঠিকঠাক হয় নাই।
ফরম্যাটিং এ অনেক ফাঁকা ফাঁকা জায়গা পড়ে গেছে, আমি একবার ফরম্যাটিং করে আপনাদের পিডিএফ আর একটা আপলোড দিয়ে দিব। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ক্লাসের আগে মেক শিওর আপনি আবার লেকচার 12 দেখে এইগুলাতে স্পিড রিডিং প্র্যাকটিস করছেন। আবারও বলতেছি, বাড়িতে বসে হয়তো মনে হয় যে প্যাসেজের পিছনে তো 10 মিনিট টাইম ব্যয় করা যেতেই পারে, আপনি প্যাসেজ যখন সলভ করবেন এক টাইম বাকি থাকবে 3 থেকে 4 মিনিট। কারণ সাধারণত আমরা একদম শুরুতে প্যাসেজ সলভ করার লাক্সারি দেখায় না। দ্বিতীয়ত আপনি তখন ইংরেজি পাজেল মানে ম্যাথ এবং পাজেল করে আপনার মাথা পুরা এলোমেলো অবস্থায় থাকবে। আপনি যদি এই কি ব্যাপার স্যাপার গুলা ধরতে না পারেন প্যাসেজে, তাহলে খুবই সমস্যা। কিছু সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই আপনাকে। আপনাকে যদি কেউ বলে যে এই প্যাসেজ পড়ার জন্য, প্যাসেজ সলভ করার জন্য আপনাকে এখন ইংলিশ লিটারেচার পড়তে হবে, ডেইলি স্টার পড়তে হবে, এগুলো ফালতু কথা। হ্যাঁ, ডেইলি স্টার পড়লে রিডিং হ্যাবিট বাড়ে বটে, কিন্তু আইবি এর প্যাসেজের ডিফিকাল্টি এত বেশি না জিআরই লেভেলের যে আপনাকে এটার জন্য এখন ইংলিশ নিউজপেপার পড়তে হবে। কিছুই পড়ার দরকার নেই, আপনি এই পুরো শীটটা সলভ করবেন। এরপরে আমি আপনাকে জিমেট অফিসিয়াল গাইডের কিছু প্যাসেজ বলে দিব, আপনি সেই প্যাসেজগুলা গ্রাজুয়ালি সলভ করবেন। তাইলেই মোটামুটি আমরা আইবি এর প্যাসেজ সলভ করার মতন ক্যাপাবল হয়ে যাব। আইবি এর প্যাসেজ কোনো অবস্থাতেই জিআর এর প্যাসেজের ধারের কাছেও না, প্রবলেমটা হয় হচ্ছে টাইম কনস্ট্রেন্টসে। তো আমি যেটা আপনাদের বলতেছি, আপনারা স্পিড রিডিংটা শেখেন এবং ওই প্র্যাকটিসে যাওয়ার আগে আপনারা এই যে এই প্র্যাকটিসটা করেন সুন্দর মতন, কিভাবে আমরা স্ক্যান করতেছি, কিভাবে আমরা কিওয়ার্ড গুলা খুঁজতেছি, এইটা একটু শেখেন। এখানে আপনাদের লেকচার 12 এর যেই লেকচার শিট দিছিলাম ওইটা আপনার না পড়লেও চলবে, এখানে লেকচার 12 এর লেকচার শিটের ওই পোর্শন সুন্দর মতন অ্যাড করাই আছে। তো রিডিং কম্প্রিহেনশনের জন্য এটাই শিট, এটাই আমাদের ওয়ার্কবুক, বুঝছেন? নিশ্চয়ই। ওকে, আপনারা যারা ফুল কোর্সে এনরোল করছেন আপনাদের কেমন মনে হইলো ওরিয়েন্টেশন ক্লাস করে? ওরিয়েন্টেশন ক্লাস করে কি মনে হইলো? এটা কি ওর্থ ইট হইতেছে নাকি হচ্ছে না? ভালো ভাই। ওকে, আচ্ছা, যারা অর্ধেক ভাই কোথাকার আমাকে আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। ভাই ওরিয়েন্টেশন ক্লাস করে আপনার এই যে যে আমাদের পুরো প্ল্যানটা খুবই কনসাইজ লেগেছে এবং খুব গোছানো লেগেছে। আর লাস্টে যে মাসুদ ইকবাল ভাই যেটা দেখাইছে স্টাডি ট্র্যাকারটা, ওটা খুবই ইফেক্টিভ লেগেছে আর কি। যে স্টাডি পুরো ট্র্যাক, জার্নিটাকে হ্যাঁ। এখন স্টাডি ট্র্যাক আপনারা যদি মেনটেন করতে পারেন বেশ ভালো। ওইটা বেশ মানে ওই আইডিয়াটা আমার মাথায় এসেছিল এবং আমি অ্যাকচুয়ালি শিওর ছিলাম না এটা ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, বাট ইমপ্লিমেন্ট করা গেছে। ওখানে আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট এই ব্যাচে আমি আপনাকে বলে দেই আপনাদের এই বছর ইমপ্রুভমেন্ট অতটুকুই। মানে আমি যেটা ধরেন আমার প্ল্যান যে আপনার উইকনেস গুলো আমি আইডেন্টিফাই করব, আপনার স্ট্রেংথ আইডেন্টিফাই করে আপনাকে রিকমেন্ড করব। ওইটার জন্য আমার যে সমস্ত অ্যালগরিদমে যেতে হবে ওইটার জন্য যথেষ্ট ফাইন্যান্সিয়াল রিসোর্স এই মুহূর্তে বা টাইম কনস্ট্রেন্টসও আছে, ফাইন্যান্সিয়াল রিসোর্সও হাতে নাই, ওইটা করতে করতে সামনের বছর। তো আপনাকে ওই পার্সোনাল ট্র্যাকিং এন্ড মানে পার্সোনাল ট্র্যাকিং শীট ধরেন আপনাকে আমি যেটা দিচ্ছি মোটামুটি 120 ডেজের, এই বছর ওইটাই চলবে। But আরো অনেক প্ল্যান, সব প্ল্যান তো এই বছর ইমপ্লিমেন্ট করা যাবে না, বাট দেন এগেন ওটা যদি আপনি ফুলফিল করেন ইনশাল্লাহ আপনার প্রিপারেশন বেশ ভালো হবে। আহ আমি যা আরেকটা জিনিস এড করতে হ্যাঁ চাই। হ্যাঁ, বলেন বলেন। জি, আমি হচ্ছে প্রতিটা ওয়েবিনারই দেখেছি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ইংলিশ আর ম্যাথের। যে এটা মনে হয়েছে যে আপনাদের যে টিমটা খুবই রিসোর্সফুল আর খুবই ভালো একটা টিম মনে হয়েছে। আচ্ছা ভাইয়া, টিম দেখা যাক। এখন সবাই আসলে এত ব্যস্ত হয়ে যায়। তো এই ব্যাচ তো এই 3 জনই ক্লাস নিব, তবে এরা কয় বছর কন্টিনিউ করতে পারবো মানে ইন ফিউচার আসলে বাইরের টিচার ইনপুট করতেই হবে। আসলে আমাদের কারোরই ক্যারিয়ার এটা না। সো এই বছর ইনশাল্লাহ আমরা 3 জনই কন্টিনিউ করতে পারবো, বাট ইন ফিউচার মানে 2026 সালে যে স্পেশালি এখানে আমাদের বাইরের টিচার ইনক্লুড করতে হবে, তখন কিছু চ্যালেঞ্জেস আসবে। যারা এই বছর আইবিএমবি এর পরীক্ষা দিবেন অনেকের, যারা এই বছর আইবিএমবি এর পরীক্ষা দিবেন আমি আপনাদের হাইলি রিকমেন্ড করতেছি, ইউ ক্যান ইনরোল ইনটু দিস কোর্স, হাইলি রিকমেন্ডেড। প্রথম কথা, আপনি বাইরের কোথাও আপনাকে 5,000 টাকায় কোর্স দিবে না। যে অনলাইন গ্রুপ গুলা দেয় ওগুলা করার পরে আপনার আমার কথা মনে পড়বে। বাইরের কোচিং যেগুলো আছে এগুলো অপেক্ষাকৃত বেটার অপশন, বাট ওগুলা 8 থেকে 10,000 টাকার নিচে কোর্স নাই।
অ্যান্ড দ্বিতীয় ব্যাপার, আপনি এত রিসোর্সফুল জিনিসপাতি পাবেন না। সো আপনার যদি প্ল্যান থাকে এই বছর আইবির এমবিএ তে বসবো, সো দিস ইজ হাইলি রিকমেন্ডেড। আমার যে জুলাই মাসের কোর্স, ওইটাতে কিন্তু আমি এত ডিটেলসে যেতে পারবো না। ভালো করে বুঝেন, একটা কোর্স শুরু করতে করতে এরকম 13-14 তারিখ লেগে যায়। জুলাই মাসের কোর্সটাতে কারোর যদি আগে থেকে প্রিপারেশন অনেক ভালো না থাকে, আমি বলবো আপনার যদি প্ল্যান থাকে যে ভাই আমি এনরোল করবো, কিন্তু এটা না, জুলাই মাসেরটাতে আপনি যদি আগে থেকে খুব ভালো প্রিপারেশন থাকে, দেন জুলাই ইজ ফাইন ফর ইউ। কিন্তু তা না হলে যদি এরকম হয় যে ভাই এক্সটেন্সিভলি প্রিপারেশন নেওয়া লাগবে, ভালো করে বুঝেন, জুলাইয়ের 13 তারিখে শুরু করে এটাকে আমার জুলাই চলে গেল, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটাকে নভেম্বরের আগে শেষ করতে হবে। সো মোটামুটি আমি 3 থেকে 3.5 মাস সময় পাবো, এবং এর মাঝখানে একটা পূজার ছুটি আছে। সো এর কারণ নভেম্বরে মানে হচ্ছে আপনার মক টেস্টের টাইম। তো এখানে যে কিন্তু ভাই একটা তাড়াহুড়া লাগবে, এখানটাতে যে তাড়াহুড়া লাগবে আপনার যদি আগে থেকে প্রিপারেশন ভালো না থাকে, এবং আপনার যদি প্ল্যান থাকে যে না ভাই আমি আর একটু একটা মিনিট না। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনাদের যদি প্ল্যান থাকে যে ভাই আমি ইনরোল করব, তবে আমার কাছে এখন আর্লি মনে হচ্ছে আমি জুলাই মাসে ইনরোল করব। আপনার যদি প্রিপারেশন আগে থেকে বেটার না থাকে, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো আপনি মেটাতে ইনরোল করেন। জুলাইতে কিন্তু একটু তাড়াহুড়া লাগবে আপনার, তখন 3 থেকে 3.5 মাস। ওখানে লেকচার এতগুলো থাকবে না, ওখানে স্টাডি প্ল্যানটা 90 দিনের হবে, ওখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস বাদ দিতে হবে। কারণ ধরেন সেপ্টেম্বর মাসে আমার আরো একটা কোর্স আসবে, ওটা ক্র্যাশ কোর্স। তো ওখানে আমি স্টাডি প্ল্যান দিব 45 থেকে 50 দিনের। তো এখন 50 দিনের স্টাডি প্ল্যানে তো আমি সেই জিনিস আপনাকে দিতে পারবো না যেটা 120 দিনে দিতে পারবো। ওই সেপ্টেম্বর মাসের কোর্সে একদিনে 2টা লেকচার, আপনারা কখনো কেউ ক্র্যাশ কোর্স করছেন অন্য কোনো কোচিং এ? ক্র্যাশ কোর্সে কি হয়, একই দিনে 2টা লেকচার যায়। তো আপনি একটু ভাবেন তো যে আমি আপনাকে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ একই দিনে পড়াচ্ছি, আপনি কি এত লোড নিয়ে পারবেন? এট দ্য সেম টাইম আমি নিজেও কি আপনার মনে হয় যে প্রোনাউনের এত ডিটেলসে যেতে পারবো না কিন্তু। তো এই জন্য বলছি, যদি আপনাদের প্ল্যান থাকে যে ভাই আমি কোর্সে ভর্তি হব, আপনাদের আমি হাইলি রিকমেন্ড করবো আপনি মেটটাতেই ভর্তি হয়ে যান। জুলাইটাতে যেয়ে কিন্তু আপনার তাড়াহুড়া লাগতে পারে। তো হাইলি রিকমেন্ড আপনি এটাতেই এনরোল করে ফেলেন। আর যদি অন্য কোথাও এনরোল করে ফেলেন এন্ড ইউ আর ওকে উইথ দ্যাট, দেন কোনো সমস্যা নেই, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বাট অন্য কোনো অনলাইন কোর্সে এনরোল করেন না, তাহলে আমার কথা মনে পড়বে পরে, যে যেটা হবে যে আপনার ওইটা তো এখন কিনে টাকা নষ্ট হয়েছে, পরে দেখবেন যে আপনি 2-3 মাস যাওয়ার পর ওইটার স্ক্যাম ধরে ফেলতে পারছেন, তখন আবার আমার কোর্সে এনরোল করতেছে। ওকে ফাইন, আপনাদের সাথে মঙ্গলবার। ভাইয়া আপনার সঙ্গে ইংলিশে এনরোল থাকার মতো কোনো ইয়ে নাই, ওয়ে নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আপনার সাথে ইংলিশ পর্যন্ত, ইংলিশ নিয়ে এঙ্গেজ থাকার পর্যন্ত নেক্সট ইনটেক। এঙ্গেজ এটাতেই নেক্সট ইনটেক পর্যন্ত ভাই আমি নিয়ে যাব। আমি আপনাদের 48টা ক্লাস, তো লাস্টের অ্যাডভান্সের যে 8টা ক্লাস ওইটা একটু পরে যে নিব, যেন আপনাদের সাথে আমার লাস্ট পর্যন্ত মানে এঙ্গেজমেন্টটা থাকে আর কি। মানে তা না হলে ধরেন যদি জুন জুলাইতে শেষ করে দেয়, এরপরে আপনাদের সাথে আমার আর নভেম্বরের আগে মক টেস্টের আগে দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে না। তো সেজন্য 40টা লেকচার হওয়ার পর আপনাদের পুরা লেকচার তো কমপ্লিট, এরপরে এই 8টা ক্লাস আছে না, যে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস ক্লাস, এগুলা একটু ধরেন সেপ্টেম্বর আর অক্টোবরে প্রতি সপ্তাহে একটা একটা করে ক্লাস, তাইলে আপনাদের সাথে আমার এঙ্গেজমেন্টটা থাকবে আর কি। তো আপনি এই ব্যাচের থ্রুতেই আমার সাথে এঙ্গেজ থাকতে পারবেন, এটাতে সমস্যা নেই। ভাই। আচ্ছা ভাইয়া, ইংলিশের আর কোনো আমি ব্যাচও নাই ইভেন, মানে এই বছর এটাই একমাত্র ইংলিশের ব্যাচ। ইভেন ইন ফিউচার আর আলাদা শুধু ইংরেজির ব্যাচ আসবে কিনা আমি জানি না। মানে আমার নিজের আসলে টাইপ কমিটমেন্ট করে পারবো না। ফুল কোর্স আমার নিজের চাকরি বাকরি থাকবে, সাথে আবার ইংলিশ কোর্স যদি চালাতে হয়। আপনাদের গ্রুপে যদিও এখনো দেওয়া হয় নাই, আমাদের হচ্ছে চাকরির জন্য আলাদা একটা গ্রুপ, মানে আলাদা একটা প্ল্যাটফর্ম স্টাবলিশ করা হয়েছে, তো ওইটা আর একটু বড় করতে হবে। তো সব মিলে মনে হয় না আইবি এর জন্য, মানে আইবি এমবি এর জন্য আর ইন্ডিভিজুয়াল ইংরেজি কোর্স আসবে। তো এটাই লাস্ট ব্যাচ আর কি ইংরেজির। হ্যাঁ, কি জানি বলতেছিলেন ভাই? তো ভাইয়া এখন আমি আপনার টুফেলের লেকচার পর্যন্ত দেখছিলাম। তো হ্যাঁ এরপরে যে আমি রিসেন্টলি ব্যাংকের, সরকারি ব্যাংকের পরীক্ষার জন্য বসার জন্য যে সিবিএস এর কোয়েশ্চেন সলভ করতে বসছি, ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে পিন পয়েন্ট এরর গুলো মানে এরর গুলো একদম ইজি কোয়েশ্চেন গুলো পারা যাচ্ছে না। মানে আমি আগেও ইংলিশে ছিলাম, তো এখন যে আপনার ক্লাসগুলো যে শুরু করবো, ম্যাটেরিয়াল প্র্যাকটিস করবো, কোথেকে শুরু করবো? এখন যে আমি নাউন প্রোনাউনের ক্লাসগুলো দেখে তারপরে প্র্যাকটিসে যাব, নাকি আগে আপনার যে আপনি প্র্যাকটিস করাইছেন একটা ওয়ার্কশিট আপনার সলভ করাইছেন, ওটা ক্রিপ্টোফেল দেখার পরে? পুরা সলভ করা?
দেখেন বিআইবিএম বা কলা ভবনের কোশ্চেন কিন্তু একদম ইজি, ওখানে ক্লিপস্টোফেলের থেকে বেশি কিছু লাগে না। তো আমার মনে হয় ক্লিপস্টোফেলই আপনার আরো ভালো মতন পড়ার দরকার। আইবি এর কোশ্চেনের ইরর ডিটেকশনে ঝামেলা হয়, তো ওইটার জন্য হচ্ছে আমার এই যে ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাসগুলো হেল্প করবে। যদি আপনি বলেন যে ভাই ব্যাংকের ওই যে বিআইবিএম বা কলা ভবনের কোশ্চেন, ওগুলার জন্য ক্লিপস্টোফেল ইজ ফার মোর দেন এনাফ। তো আমার মনে হয় ক্লিপস্টোফেল আপনার আরো ভালো করে পড়ার দরকার যদি আপনি সরকারি ব্যাংকের ওই ইরর ডিটেকশন গুলোতে স্ট্রাগল করেন। মানে আপনার মনে হয়েছে পড়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি পড়া হয় না। আমি প্রিভিয়াসলি একবার পড়ছি, এখন রিসেন্টলি আরেকবার পড়ছিলাম, দুইবারই পড়া হয়েছে আমার। ক্লিপস্টোফেল আপনি পড়েন, আবার ভেতরে একদম খুঁটায় খুঁটায় পড়েন আর আমার লেকচার দেখেন, কারণ ক্লিপস্টোফেলের চেয়ে আর অন্য কোনো কিছু আপনার জন্য এক্সট্রা বার্ডেন না হবে। দেখেন আমি আইবিএ তে আপনাকে বলতে পারি যে ভাই আপনি স্যাট পড়েন, এটা আমি আপনার ব্যাংকের পরীক্ষায় বলতে এই জন্য পারবো না, কারণ আপনাকে সাধারণ জ্ঞান পড়তে হবে, আপনাকে ফোকাস রাইটিং পড়তে হবে, আপনাকে বাংলা সাহিত্য পড়তে হবে, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, বাংলা ব্যাকরণ পড়তে হবে, বিরসন পড়তে হবে। তো আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই আমি ক্লিপস্টোফেল পড়ে ফেলছি আর কি পড়বো, আমার কথার কিচ্ছু পড়বেন না, ক্লিপস্টোফেল আবার পড়বেন। তো পেছনের ইরর ডিটেকশন গুলো একদম ওই সলিউশনের এক্সপ্লেনেশন সহ করে পড়বেন, কারণ এর বেশি কিছু আপনি এফোর্ড করে পারবেন না। এখানে তো পরীক্ষার শুধু ইংরেজি আর ম্যাথের না, বুঝতেছেন না কি ভাই, কথা? আসলে ওইটা মানে আমার মানে ওইরকম ফোকাস ব্যাংকের উপর নাই, আমার মেইন ফোকাস আইবি টেস্টের উপরে, আইবি মেইন এর উপরে। ফোকাস আইবিএ হইলে তো ভাই তাহলে ব্যাংকের এত প্যারা নেওয়া যাবে না, তাহলে না ক্লিপস্টোফেল ভাই, নিচ্ছি না আমি ভাই, এটা যেহেতু সামনে এক্সাম হালকা চোখ বলেছে, কারণ আইবি এর প্যাসেজ যদি এরোডিশন যদি পারি, তাহলে ব্যাংকের গুলো তো অবশ্যই পারার তো কোনো ব্যাংকের গুলো অবশ্যই পারার বিষয় কথা। না। ওইটাই, ওই যে আমি চাচ্ছি ভাই মানে ইংলিশ প্রিপারেশনটা একদম টপ লেভেলে হওয়ার জন্য, যাতে নিচের আচ্ছা লেভেলে যেগুলো তাইলে আছে ওগুলো পারা আপনি যায়। আপনি ইয়ে করেন, মানে এটা তো পুরা লেকচার শেষ হওয়া লাগবে, ইরর ডিটেকশন আইবিএর গুলো কিছু ঝামেলা আছে, আপনি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পড়তে থাকেন, ওইগুলোর ডিটেলস জিনিসপাতি করানো হয়েছে। আর ক্লিপস্টোফেল আমার মনে হয় আরেকবার পড়া উচিত। বুঝছি ভাই। ওকে। ভাই, হ্যাঁ বলেন ভাই। আমাদের কি রিডিং কম্প্রিহেনশনের উপর আবার আর কোনো ক্লাস আছে? রিডিং কম্প্রিহেনশনের উপরে তো ভাই আর কোনো ক্লাস নেই, প্র্যাকটিস ট্র্যাকটিস কিছু করানো যেতে পারে অ্যাডভান্স লেভেলে, মানে ওকে। পড়ানোর কিন্তু আর কিছু নাই। সো রিডিং কম্প্রিহেনশন এবার আপনি শুরু করে দিবেন, এন্ড আপনাদের উইকলি টেস্ট গুলাতে কিন্তু এবার আর মানে রিডিং উইকলি টেস্ট গুলাতে মানে সরি রিভিউ টেস্ট গুলাতে কিন্তু এখন আর ইজি রিডিং কম্প্রিহেনশন আসবে না। আগে আমি জাস্ট প্যাসেজ দিতাম, ওই প্যাসেজ বেসড 5টা রেফারেন্স কোশ্চেন দিতাম, এখন কিন্তু সব রকমের কোশ্চেন দিব, তো এটা একটু মাথায় রাখবেন। আহ আমার পরীক্ষায় কখনো কখনো এই যে যেটা আমি বাদ দিলাম বিটুইন দ্য লাইন প্রশ্ন, ওগুলা থাকতে পারে, ওগুলা থাকলে স্কিপ করতে হয়, এটা একটু মাথায় রাখবেন। ওগুলা থাকলে আপনি স্কিপ করে ফেলবেন, ওটা আপনার অ্যান্সার করার দরকার নেই। ওকে ফাইন। আজকে রাত্রের মধ্যে আপনারা বেশ কিছু ইয়ে পেয়ে যাবেন, অ্যাসাইনমেন্টের ফিডব্যাক পেয়ে যাবেন। সাজিদ বোধহয় খাতা দেখে ফেলছে, তো আজকে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। ভাই, আহ অ্যাসাইনমেন্ট কোথায় অ্যাসাইনমেন্ট, আরেকটা জমা দিব? ডেট দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ আমি বলছি যে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি টেস্ট নোটের লিঙ্ক দিব এখন ইনশাল্লাহ। ওকে। ওকে ফাইন, থ্যাংক ইউ। আর নতুন অ্যাসাইনমেন্টও দিয়ে দিব।